ইন্দ্রাশিস, একটা প্রশ্ন আসছে যে এই লীলা রায়ের সঙ্গে উনি পর্দার আড়াল থেকে কথা বললেন, যে এত যে ক্লোজ। লীলা রায়ের সাথে পর্দার আড়াল থেকে কথা বললেন এবং অতুল সেনের ক্ষেত্রে একই সমস্যা হয়েছে। লীলা রায় যে ওখানে যান, লীলা রায়ের সাথে ছিলেন হচ্ছে অতুল সেন, শৈল কুমারী দেবী এবং সমর গুহ। সুতরাং এই সব কটা ব্যক্তিত্ব হচ্ছে নামজাদা ব্যক্তিত্ব। এরা প্রত্যেকেই, এদের একটা করে পলিটিক্যাল ক্যারিয়ার আছে, এরা প্রত্যেকেই নোন পার্সোনালিটি, এরা প্রত্যেকেই ভোকাল, এরা প্রত্যেকে পরিচিত সুভাষচন্দ্রের লোক বলে। আমার আপনার মতো তারা আম আদমি নয়। অতএব তারা যখন গেছে, কারণ না কারোর চোখ পড়বেই যে কে এই ব্যক্তিত্ব, কে এই সন্ন্যাসী, যাকে দেখবার জন্য লীলা রায় দৌড়চ্ছেন। তো সেইটা ওনার জন্য তৎকালীন সময় খুব রিস্কি ছিল, কেন উনি তখনও সেটেল করতে পারেন, মানে সেটেল ইন দ্য সেন্স মানে ওনার মিশন তখনও সাকসেসফুল হয়। অতএব তার আগেই যদি ওনার আইডেন্টিটিটা প্রকাশ পেয়ে যায়, সেক্ষেত্রে অনেক রকম সমস্যা। তখনও ওয়ার্ল্ড ক্রিমিনাল যে রেকর্ড, তাতে ওনার নাম আছে। তো সেই জন্যে লীলা রায়ের যে যাওয়া, সেটাকে উনি খুব একটা কি বলবো যে ওয়েলকাম করেননি। উনি বুঝেছিলেন কি এখানেও সেই অতুল সেনের মতোই একটা ইমোশনাল ব্যাপার হওয়াটাই স্বাভাবিক। কেন যে লীলা রায় এতদিন ধরে সুভাষচন্দ্রের অনুরাগী, সারা জীবন উনি সুভাষময়, সেই ব্যক্তিত্ব এসেছেন, মানুষ তো চেষ্টা করবে আগে দৌড়তে। অর্থাৎ লীলা রায়ও তা করেছে, মানুষ মাত্রই তা করে, এটা অস্বাভাবিক কিছু না। কিন্তু লীলা রায়কে তিনি একটি গেরুয়া খণ্ড আর একটি কাপ আর প্লেট ওনাকে পাঠায় এই জন্য যে সন্ন্যাসী কে, সন্ন্যাসীর রুচিটা বোঝবার জন্য। কেন ওনার একটু ভালো কাপ, কোয়ার্টার প্লেট, যেরকম এখন আমরা খাই, চামচ, এইগুলো খাওয়ার অভ্যেস ছিল। অতএব আমরা জানি তখন সুনীল গুপ্ত প্রায় কয়েক হাজার টাকার ক্রকারিস কিনে এখান থেকে নিয়ে যেতেন। কিরকম এলিট সন্ন্যাসী, তিনি থাকেন জঙ্গলে, এমন জায়গায় রয়েছেন বস্তিতে যেখানে বৃষ্টিতে জল জমে গোড়ালির ওপর জল জমে এবং জলে বাথরুমের জল ঘরের জল এক হয়ে যায়। আবার সেই ব্যক্তিত্ব খান হচ্ছে বোন চায়নার প্লেটে, তার ক্রকারিস যায় হচ্ছে নিউ মার্কেট থেকে। তো জাস্ট উনি এই রুচিটা বোঝাতে চেয়েছিলেন যে আমি কে, মানে আমি কে, কি অবস্থায় আছি। নৌকার কথাটা একটু বলুন, যে ওর মধ্যে শিশু যে ওনার চারিত্রিক বৈশিষ্ট্যটা, এটা যারা গেছেন তারা জানেন যে বিভিন্ন সময় উনি বলেছেন বৃষ্টি হচ্ছে, তখন যারা ছিলেন দুলাল নন্দীকে উনি ভুলে গেলাম কি বলতেন, নন্দ দুলাল বলতেন। দুলাল নন্দীকে বলছেন যে তুমি সিঙ্গারা করতে পারো বা করতে পারবে। তো বাঙালি যেরকম, আমাদের যেরকম ফুড হ্যাবিট, আমরা একটু বর্ষার দিনে, একটু বৃষ্টির দিনে একটু ভাজা খাই, তেলে ভাজা খাই, এটা স্বভাবতই বাঙালির একটা হ্যাবিট। আর উনি তো তেলে ভাজা খুব ওনার পছন্দের। কারণ আগেও দেখবেন যে লক্ষ্মীনারায়ণ সাউ, যেটাকে উত্তর কলকাতার দোকান, নেতাজির চপের দোকান বলা হয় বা নেতাজি পেঁয়াজির দোকান বলে প্রচলিত কথা, সেখানে উনি বিভিন্ন সময় খেয়েছেন এবং সভা সমাবেশে আনিয়েছেন। সুভাষচন্দ্র যেরকম সন্ন্যাসীর নেচারও কিন্তু সেম, যে এরকম বর্ষার দিনে দুলাল নন্দীকে বলছেন সিঙ্গারা করতে পারো। আবার যখন বর্ষার জল জমছে, আমি জানি না অন্য কোনো মারোয়ারি গুজরাটিরা এরকম করেন কিনা, ছোটবেলায় নৌকা করা, সেই নৌকাগুলো করে জলে ছাড়ছে এবং সেগুলোকে আনন্দ করে দেখছে যে নৌকাগুলো চলছে। অর্থাৎ এই যে বর্ন অ্যান্ড ব্রট আপ, যে একটা বাঙালির যে একটা নেচার, হ্যাঁ, সেইটা ওনার মধ্যে একেবারে পুরো মাত্রায় ছিল। এবং যারা যারা ওনার দর্শন পেয়েছে তারা প্রত্যেকেই এই কথা বলেছেন যে উনি আপাতমস্তক বাঙালি, কিন্তু আশপাশের লোকে মানে জানতো এটা যে উনি বাঙালির সাথে। দেশ যে স্বাধীন হলো, কিন্তু সেটা হচ্ছে ক্ষমতার হস্তান্তর বা ট্রান্সফার অফ পাওয়ার, এই বিষয় নিয়ে উনি কখনো কোনো আক্ষেপ বা কিছু ওনার মধ্যে ছিল? দেখুন, এখানে আক্ষেপ নয়, মহাকাল কথনে আমরা রেকর্ডস দেখেছি যে কৃষ্ণ মেনন ছিলেন তৎকালীন বোধহয় স্বরাষ্ট্র দপ্তর ওনার হাতে ছিল। এই কৃষ্ণ মেননের একটা রেকর্ডস মহাকাল কথনে প্রথম খণ্ডে ডাক্তার রায়গড়ি বলেছেন যে সীমান্ত গান্ধী, আব্দুল গফর খান, ও বারবারই চেষ্টা করেছিল আমাদের সাথে মিলে কাজ করার। ওকে ভারত সরকার, মানে তৎকালীন যে কংগ্রেস সরকার আমি বলবো, কাজ করতে দেয়নি। এবং ভারতবর্ষের যে ম্যাপ, সেই রুট ম্যাপ বা যে মানচিত্র, হ্যাঁ, সেই মানচিত্র এই কৃষ্ণ মেনন দায়িত্ব নিয়ে পাকিস্তানে পাঠিয়ে। অতএব এখানেও যে বিট্রে হয়েছে, প্রত্যেকটা পবিত্র মোহনের ডায়েরিতে তার উল্লেখ আছে। এবং নট অনলি দ্যাট, কোথায় কারা কিভাবে এই কাজ করেছেন, প্রত্যেকটা জায়গায় ভগবানজি ইন্ডিকেট করেছেন যে দেখো অমুকে অমুক করলো, এই করলো, এর জন্য আমাদের এই খেসারত দিতে হবে। তো
কথা বলছেন এবং দেশভাগের বিরোধিতা উনি বর্ণনা করেছেন। এবং সুভাষচন্দ্র যদি পাবলিকলি আসতেন দেশভাগ হতো, এই কথা মুজিব নিজে বলেছেন, মুজিবুর রহমান বলেছেন এই কথা, যে সুভাষবাবু যদি ফিরে আসেন তাহলে এত কোটি মুসলমানের কি হবে। তিনি তার আত্মজীবনীতে লিখেছেন। এবং আমরা এই 45-এর পর, মানে 45 থেকে 55 ওনার আশাটা খুব ফ্রিকোয়েন্ট নয়, মানে খুব, মানে আমরা খুব স্বচ্ছভাবে এটা পাচ্ছি না, এই রেকর্ড আমাদের কাছে নেই, আমরা পাচ্ছি আরো পরে। 55-র পর থেকে ওনার একটা স্থায়ীভাবে ভারতবর্ষে থাকা, তার মধ্যে উনি আসছেন বেরোচ্ছেন যাচ্ছেন সেটা তো আছে, কিন্তু এই 45 থেকে 55-র মধ্যে উনি বারবার যাচ্ছেন আর আসছেন, এবং উনি আসছেন এবং যাচ্ছেন এটা হচ্ছে ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট, ভারত সরকারের তত্ত্বাবধানে নয়। এক্ষেত্রেও আমরা দেখছি এক্ষেত্রে ওনার ফান্ডিং বা টাকার দরকার হচ্ছে। এই টাকা দিচ্ছেন ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার। এটার কি ডকুমেন্টস আছে? রমেশচন্দ্র মজুমদারের স্ত্রী বলেছিলেন যে টাকার অ্যামাউন্টটা যদি কেউ বলতে পারে আমি বলতে পারি। তো সেটা ছিলেন তৎকালীন সময়ে 45,000 টাকা। তৎকালীন সময়ে 45,000 টাকা যথেষ্ট টাকা, অবশ্যই। এই টাকা দেওয়ার মতো ব্যক্তিত্ব খুব কম ছিলেন। একমাত্র সুভাষচন্দ্র টাকা চেয়েছেন এরকম ব্যক্তিত্ব হচ্ছেন রমেশচন্দ্র মজুমদার। অতএব এই ঐতিহাসিক মজুমদারের থেকে এই ফান্ডিং গেছে তার কাছে। এবং পরবর্তীতে যখন সন্ন্যাসী বিভিন্ন জায়গায় অবস্থান করছেন, কলকাতা গ্রুপ থেকে তার সমস্ত খরচা বলতে তার রিকোয়ারমেন্ট, এটা দরকার ওটা দরকার, সিল্কের রুমাল। কেন সিল্কের রুমাল? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে বন্দুক ওরা ইউজ করতো সেটা হচ্ছে স্মোক ফ্রি, তার কোনো ছাই পাওয়া যেত না এবং তার কোনো সাউন্ড ছিল না। এই জন্য আপনি দেখবেন ইন্টারনেটে সার্চ করে, এখন তো ইন্টারনেট অ্যাভেলেবেল আছে। আমরা যখন মহাকাল কথন সেকেন্ড ভলিউম তৈরি করছিলাম তখন আমরা দেখলাম যে উনি কেন সিল্কের রুমাল চাইছেন, এটাকে বিলাসিতা করবার জন্য? তা আমরা ভালো হতেই পারে, আইএএস ব্যক্তিত্ব, অত্যন্ত এলিট ফ্যামিলির ছেলে, তো হয়তো উনি সিল্কের রুমালে হাত মুখ মুছতেন। তখন একটা জিনিস খেয়াল হলো, আমাদের সিনিয়ররা বলেন দেখো লোকে তো সিল্কের জামা কাপড় পরে, কিন্তু উনি তো সিল্কের জামা কাপড় পরছেন না, অথচ রুমালগুলো উনি পার্টিকুলার বলছেন এত হবে, মানে মাপ বলে দিচ্ছেন, এই সিল্ক, এই ব্যাপার, সিল্কটাকে স্পেসিফিক বলে দিচ্ছেন। তার কারণ কি? তার কারণ হচ্ছে যে বন্দুক, সেই বন্দুকের যে গুলি, ওই সিল্কের রুমাল থেকে ওরা গুলি তৈরি করতে পারত। এই হচ্ছে বিষয়। তো মহাকাল কথন যেটা এখন প্রকাশিত, সেটি হচ্ছে পবিত্র মোহনের ডায়েরি। এই ডায়েরিটা ডে বাই ডে লেখা হয়েছে। ধরুন আজকে 28 তারিখ, ফেব্রুয়ারি মাস, 28শে ফেব্রুয়ারি, এখন বাজে সন্ধ্যে 8:30। অতএব উনি ওনাকে বলছেন, উনি নোট করছেন, এইভাবে ডায়েরিটা লেখা হয়েছে। অতএব সন্ন্যাসীর জীবন চর্যাটা পুরোটাই ডায়েরিতে উঠে এসেছে। এরকম মোট আমরা 7খানা ডায়েরি ওনার থেকে পেয়েছিলাম। ডাক্তার রায় এই 7খানা ডায়েরি সুনীল গুপ্তকে দিয়ে যায়। সুনীল গুপ্ত এই ডায়েরিগুলো জাস্টিস মনোজ মুখার্জি কমিশনে এক্সিবিট করেন এবং পরবর্তীতে এর মধ্যে থেকে দুটো মহাকাল কথন বলে এখন এই মুহূর্তে প্রকাশিত। আপনি যে এই যে বলছেন যে আমরা নৈমিষারণ্য থেকে শুরু করলাম, হ্যাঁ, এই যে ওনার স্থান পরিবর্তন, এক জায়গা থেকে আরেক জায়গায় স্থান পরিবর্তন হচ্ছে, কখনো নৈমিষারণ্য, কখনো বস্তি, কখনো ব্রহ্মকুণ্ড, কখনো শেষ 2 বছর দেখা যাচ্ছে রামভবন। হ্যাঁ, এটার কারণ কি? আর পবিত্র মোহন রায় যে ডায়েরি তুলে দিয়েছেন সুনীল গুপ্তর কাছে, এই পবিত্র মোহন রায় জীবদ্দশায়, মানে তাকে যতবার ইন্টারোগেট করা হয়েছে তার মুখ থেকে একটা কথা বের করা হয়, মানে বের করা যায়, কথা বেরোয়নি। কিন্তু এখানে ইতিহাস লেখার দুটো প্রমাণ ধরা, একটা হচ্ছে লিটারেচার, একটা হচ্ছে প্রত্নতত্ত্ব, তাই তো? লিটারেচারে আপনি দেখুন, পবিত্র মোহন রায় 1982 সালে একটি বই লেখেন, বইটির নাম হচ্ছে নেতাজি সিক্রেট সার্ভিস। অগ্রবাণী বুক ক্লাব থেকে এই বইটি প্রকাশিত হয়। অগ্রবাণী বুক ক্লাব হচ্ছে কলেজ রো, মানে এখন যেটা বর্ণ পরিচয় কলেজ স্ট্রিটে, সেইখানে। এইখানে উনি বই লেখেন, বইটির নাম হচ্ছে নেতাজি সিক্রেট সার্ভিস। উনি নিজের জীবনের মানে জীবনে উনি কি ভাবে সুভাষচন্দ্রের সহযোগী হিসেবে কাজ করেছেন এটা লেখেন। এখন প্রশ্ন হলো, তাহলে উনি কি আত্মপ্রচার করলেন? যেটা ওনার অভ্যেস না, যেটা ওনার নেচার না, তাহলে কার জন্য উনি এই বইটা লিখলেন? এবং এই বইটা যখন উনি লিখছেন, উনি পরিষ্কার বলছেন আমি তো রাইটার নই, আমি লিখতে পারি না, আমার বন্ধু তার সহযোগিতায় আমি এই বইটা করছি। কেন করছি? খুব ইম্পর্টেন্ট, লাস্টের দুটো অধ্যায় উনি বলছেন লেখকের সাথে সুভাষচন্দ্রের সাক্ষাৎকার, যেখানে পবিত্র বাবুকে উনি বলছেন তুমি যাচ্ছ জলদি জন্মভূমির সভায়, তোমার সাথে আবার দেখা হবে, তুমি বিমর্ষ হয় না এমন কিছু খবর পেলে। অতএব উনি যে একটা মিশন নিয়ে ভারতবর্ষে এসেছেন এবং বইটা যে সেই মিশনেরই একটি পার্ট, পবিত্রবাবু এই গুমনামি বাবা তো 84 অব্দি তো আমরা গুমনামি বাবা রেকর্ডস পাচ্ছি, তার মানে 82 সালে যখন এই বই প্রকাশিত হচ্ছে, নিশ্চয়ই সন্ন্যাসীর অনুমতিতে তাকে জানিয়ে এই কাজ তিনি করছেন, তাই না?
অতএব কি নিশ্চয়ই এই নির্দেশ তার উপর ছিল যে অলরেডি এই অ্যাক্টিভিটিসটা পাবলিক করো, লোকে জানাও, লোকে বলো। তো পবিত্রমোহন রায় তার প্রথম কাজ, প্রথম বইতে লিখেই দিলেন তো সুভাষচন্দ্রের সাথে আমার সাক্ষাৎটা। কিন্তু পরবর্তীতে যখন জেএমসিআই হলো তখন দেখা গেল তার যে পাণ্ডুলিপিটি এটি 62-র পরের, সেটি এখনো আমাদের কাছে সংরক্ষিত। প্রত্যেকটা পাতায় সেখানে জাস্টিস মনোজ মুখার্জির সই করা, স্ট্যাম্প দেওয়া, এবং মুখার্জি বললেন কি এটি ভারতবর্ষের নথি, এটা আমরা সামলাতে পারবো না, এটা আপনারা ফেরত নিয়ে যান, আমাদের কাছে একটা রেকর্ড স্থান। আজকে এটাকে যদি আমি রেখে দিই, এটা যদি ডিস্ট্রয় হয়, কোর্টে পড়ে থাকে, সত্যিই যদি এর কোনো উপযোগ না হয়, তাহলে ইতিহাস আমাদের ক্ষমা করবে না। দেখুন আজকে 2022-23 সালে এই বই ডায়েরিগুলো বইয়ের আকারে প্রকাশিত হচ্ছে, কিন্তু আপনি যদি প্রত্যেকটা পাতা যদি ভালো করে পড়েন, সময়ে তারিখ ক্ষণ মেলান, আপনি তৎকালীন ভারতবর্ষের রাজনৈতিক সমাজ ব্যবস্থা এবং প্রেক্ষাপটটা আপনি বুঝতে পারবেন। তখন তো ইন্টারনেট ছিল না, এবং এক একটা লাইনে মানে অদ্ভুত রকম তথ্য আছে, এবং সেই তথ্যগুলো বের করতে আমাদের মতো রীতিমতো কালঘাম ছুটেছে। আমরা চেষ্টা করেছি কিছু নোটস দিয়ে দেওয়ার পাঠকের সুবিধার্থে, কিন্তু তাছাড়াও মানে আমার ধারণা কি আমরা 60% ক্ষেত্রেই নোটস দিতে পারিনি। তো উনি যে পার্ট অফ দ্যাট মিশন, এটা পবিত্রবাবু তার জীবদ্দশাতেই বলে গেছে, এবং তার জীবদ্দশায় এই কাজটা শুরু করেছেন। আমরা তো সেই কাজের মানে পরবর্তী জেনারেশন ওয়াইজ একটা করে প্রকাশ করে দিচ্ছি যে দেখুন এইটি ওনার ডায়েরি, এইটি ওনার সদ্গুরুদেব, তার লেখা, তার বক্তব্য। এবং উনি জাস্টিস মনোজ মুখার্জি কমিশনে ছিলেন না, কিন্তু উনি তো ভরপুর এভিডেন্স দিয়ে গেছে, এবং তার বইটা কিছু কম তথ্য নেই। আরেকটা জায়গা যে স্থান পরিবর্তনের যে কথাটা আমি বলছি, স্থান পরিবর্তন দেখুন, প্রথমত সন্ন্যাসী বাঙালি, সেখানে একটা বাঙালিদের আনাগোনা, এটা নিয়ে একটা বারবারই উনি যে জায়গায় থেকেছেন সেখানে একটা কি বলবো যে আশপাশের লোকের একটা কিউরিওসিটি হয়েছে ব্যক্তিত্ব কে, যাকে দেখবার জন্য ডক্টর সম্পূর্ণানন্দ আসছেন মুখ্যমন্ত্রী, যাকে দেখার জন্য বিভিন্ন আর্মির বড় বড় অফিসাররা আসছেন, যাকে দেখার জন্য কলকাতা থেকে প্রচুর বাঙালি লোকেরা আসছেন, আইএএস আইপিএসরা আসছেন। কে এই ব্যক্তিত্ব, কে এই সন্ন্যাসী, এক্সট্রাঅর্ডিনারি সন্ন্যাসী। প্রত্যেক 23শে জানুয়ারি তার জন্য ভীমনাগের সন্দেশ আসছে কলকাতা থেকে, গোলাপের মালা, নিউ মার্কেটের লাল গোলাপের মালা আসছে, যেখানে এখনো গাঁদা ফুলের মালা পরে লোকে বিয়েবাড়ির বরকে পড়ায়। তো কে এই এলিট সন্ন্যাসী? তো সাধারণতই মানুষের একটা কৌতূহল হবে, এটা 2025-এ হলেও হতো তৎকালীন সময়। সেক্ষেত্রে বেশিরভাগ লোকের ন্যারেটিভ ছিল উনি সুভাষচন্দ্র। এই ন্যারেটিভটা যত প্রচার হয়েছে তত ওনার পক্ষে সমস্যা, তত ওনার কাজের পরিসর ছোট হয়েছে, যার জন্য ওকে বারবার ওখানে বিভিন্ন জায়গা থেকে চেঞ্জ করতে হচ্ছে। এছাড়াও আর একটা হচ্ছে যে উনি নিজেও চাইছিলেন একটা কমফোর্ট জোনে যেতে, যেখানে ওনার নিজের মতো একটা থাকার ব্যবস্থা, একটা পুজোর ব্যবস্থা, একটা বাথরুম, একটা রান্নাঘর থাকে। কিন্তু সেই ব্যবস্থা তৎকালীন সময়ে খুব একটা সুগম ছিল। তারপর উনি ব্রহ্মকুণ্ডে ছিলেন, ব্রহ্মকুণ্ডে সমস্যা ছিল জল নিয়ে, ওনার জল মানে স্নানের জন্য প্রচুর জলের দরকার হতো, পাতকুয়ো থেকে সেই জল তোলা হতো। সেই জল যখন সুনীল গুপ্ত, বিলাল নন্দী, সন্তোষ মিত্র, এই সন্তোষ ভট্টাচার্য এরা তুলছেন, বাড়ির যিনি মালিক তার সাথে ঝামেলা, আমি এত জল দিতে পারবো না, ভাড়াটে আর বাড়িওয়ালা বিবাদ, অতএব বাধ্য হয়ে সেটাও তাকে ছাড়তে হলো। যেরকম মানুষের হয় এক্ষেত্রেও তাই হয়েছে। বারবার থেকেছেন বিভিন্ন মঠ মন্দিরের প্রেমিসেস, ভাঙা দরজা, কোনো নেই, চট টাঙানো বাথরুম, যেগুলোকে আমরা খাটা বাথরুম বলি, যে চারিদিকে চট দিয়ে বস্তির বাথরুম, তার কোনো দরজা নেই, তার কোনো কিছু নেই, বাঁশ দিয়ে করা। থেকেছেন ছোট দেওকালী মন্দিরে, ছোট দেওকালী মন্দিরে কিচ্ছু নেই, একটা ছোট ঘর মাত্র, তার মধ্যে ওনার অতগুলো ট্রাঙ্ক, ওনার অতগুলো জিনিস, ওনার অতগুলো পেপারস, অতগুলো ডকুমেন্টস, আর কি আছে? নিচ দিয়ে সাপ ঘুরে যাচ্ছে, আশপাশ থেকে সাপ, কাঁকড়া, বিছে, এরকম সমস্ত যারা গেছেন তারা বলেছেন যে ওখানে মানুষ কি করে থাকে আমরা তো জানি না। হ্যাঁ, মানে একেবারে জলা জায়গা যাকে বলে, আর প্রচন্ড বিষধর সাপ ছিল সেখানে। পরে তো ওরা কার্বনিক অ্যাসিড নিয়ে যেত, সেরকম জায়গায় উনি অম্লান বদলে থেকেছেন। ওপরে ঘুমোচ্ছেন, সামনে দিয়ে কাঁকড়া বিছে ঘুরে বেড়াচ্ছে। এবার জানতে চাইবো যে জয়শ্রী প্রকাশনের বর্তমানে যিনি আছেন বিজয়নাগ, শ্রদ্ধেয় বিজয়নাগ, এই বিজয়নাগের সঙ্গে আপনাকে তো ওনারা মানে যারা আপনারা খুব ঘনিষ্ঠ কিছু তো বলেছেন, এই বিজয়নাগের সঙ্গে এই ভগবানজি যে
একটা সখ্য গড়ে উঠেছিল, সেটার সম্পর্কে যদি একটু কিছু বলেন। জেঠুর থেকে শোনা যে বিজয় জেঠু তৎকালীন সময়ে লীলা রায়ের পুত্র সম, উনি লীলা রায়ের কাছেই বড় হয়েছেন, লীলা রায়ের কাছেই থেকেছেন। তো জয়শ্রী যে অ্যাক্টিভিটিস ছিল, যে সুভাষচন্দ্রের সকল অন্তর্ধানের পর জয়শ্রী কি করবে, কিভাবে চলবে, এটা একটা বড় প্রশ্ন ছিল। এরা প্রথমে চেষ্টা করেছিল ফরওয়ার্ড ব্লক, কিন্তু ফরওয়ার্ড ব্লক বামপন্থী হয়ে গেল। তখন অনিল রায় কলম ধরলেন, হোয়াট নেতাজি স্ট্যান্ড ফর। সুভাষচন্দ্র কখনো মার্ক্সবাদী নয়, তিনি কখনো নিরীশ্বরবাদী নয়, কেন উনি চিরকালই স্পিরিচুয়াল পার্সোনালিটি ছোটবেলা থেকে। তাহলে কেন আপনারা আননেসেসারি থাকে এই ন্যারেটিভ গুলো দিচ্ছে? এক। সেকেন্ড, এই সময় ওরা প্রজা সোশ্যালিস্ট পার্টি ফর্ম করে এবং যুক্ত ফ্রন্টের সময় এরা সরকার করে এবং অ্যালায়েন্সে আসে। এই ক্ষেত্রে যখন সন্ন্যাসীর সাথে আবার তার বা তাদের সকলের যোগাযোগ হয়, সন্ন্যাসী প্রথমেই বললেন ভাবের ঘরে চুরি। আচ্ছা, মানে ভগবানজি বলছেন যে আমি সবকিছু থেকে নিজেকে গুটিয়ে দিয়েছি, তাহলে তোমরা কি করছো আমার লোক হয়ে? না, এটা কাকে বলছেন? সবাইকে। ডাক্তার পবিত্রমোহন রায়, আমাদের সমর গুহ, ইভেন লীলা রায়। উনি লীলা রায়কে মেনলি এ কথা বলেন। তো এরা প্রত্যেকেই রিজাইন করে। এরা পুরো, তাদের তো একটা পলিটিক্যাল ক্যারিয়ার, ব্রাইট ক্যারিয়ার ছিল, আর এরা তো কিছু বেনিফিটের জন্য কখনো পলিটিক্স করেনি। তো এরা সবাই সেখান থেকে সরে এসে একেবারে নিজেদের লাইফস্টাইল, জীবন চর্চাটাকে বদলে। নাহলে এই লীলা রায় বিভিন্ন জায়গায় সমাবেশ সমিতিতে যাচ্ছেন, অ্যারেস্টেড হচ্ছেন, বিভিন্ন পলিসি নিয়ে কথা বলছেন, সমালোচনা করছেন। সেই লীলা রায় সমস্ত কিছু লাইমলাইট থেকে নিজেকে সরিয়ে নিল। কি এমন হলো হঠাৎ করে? শুধু লীলা রায় নয়, ডাক্তার রায়, পবিত্রমোহন রায়, সমর গুহ, ঠিক আছে, সুনীল দাস। তো ভগবানজির সাথে যখন এদের যোগাযোগ হলো, এরা সবাই প্রথম পলিটিক্যাল জায়গা থেকে নিজেদেরকে সরিয়ে ফেললো। সরিয়ে কি করলো? তারা একটা হাউস তৈরি করে ফেললো জয়শ্রী। তারা বলতো উই আর দ্য ভয়েস অফ নেতাজি। দিয়ে তারা ওনার যে এই যে জীবন চর্চা, যেগুলো বিভিন্ন যারা ভক্তরা তারা নোট করেছে, সেগুলোকে ওরা পাবলিকেশন শুরু করলো। এই জেঠু মানে বিজয়বাবু হচ্ছেন তৎকালীন সময় সবচেয়ে জুনিয়র সবার মধ্যে। তো ভগবানজি ওকে পল্টু বা চারণ দিয়েছিল। এই বিজয়বাবুই এই চারণ ছদ্ম নামে সবার লেখাগুলোকে একত্রিত করে ওই মহামানব আসে ভলিউম তৎকালীন সময় জয়শ্রীতে পাবলিশ করা শুরু করে। আচ্ছা, তাহলে দেখুন তৎকালীন সময় কিন্তু জয়শ্রীর এজেন্ডা ছিল কি? লোককে জানানো। এখন লোককে জানানো মানে তো ঢাক ঢোল পিটিয়ে জানানো না, সোশ্যাল আঙ্গিকের মাধ্যমে, একটা আড়ালের মাধ্যমে, একটা পার্টিকুলার কমিউনিটির পার্টিকুলার লোককে জানিয়ে দেওয়া। তাহলে সেটা সাকসেসফুলি করেছে, ঠিক আছে। এবং পরবর্তীকালে ওই মহামানব আসে অখণ্ড সংস্করণ হচ্ছে, এবং লীলা রায় নিজে ওনার বন্ধু দিলীপ রায়কে চিঠিতে বলেছেন যে আমি আমার অত্যন্ত বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি যে আপনার বন্ধু তিনি এসেছেন এবং আমরা পুনরায় তার সাথে একটা যোগাযোগের চেষ্টা চালাচ্ছি। হ্যাঁ, এটা উনি লিখেছেন। অকস্মাৎ কোথা কি ঘটে, চির অসম্ভব আসে সম্ভবের বিষয়। এটা অলরেডি তখন জয়শ্রীতে ছাপা হয়ে গেছে। তো জয়শ্রীর কাজই ছিল দ্য ভয়েস অফ নেতাজি, সন্ন্যাসীর কথা প্রচার করা নয়, তবে প্রসার করা। আপনি আরেকটা কথা আমাকে আগে বলেছিলেন যে পর্দাটা সরে গেল, বিজয় নাগ দেখতে পেলেন। না, বিজয় নাগ না, সুনীল গুপ্ত। বিজয় জেঠুর যেটা স্টেটমেন্ট অফিসিয়ালি, যে উনি ওনাকে প্রত্যক্ষ দর্শন করেন, মানে ফেস টু ফেস দেখেছেন এমন নয়। জেঠুর কাজ ছিল উনি সুনীল দাসের সহকারী হিসেবে মেনলি। বিজয় জেঠু যেটা করতেন তৎকালীন সময়ে যারা জয়শ্রীর মেম্বার, যারা পূর্ববঙ্গ থেকে এখানে এসে সেটেল হয়েছে, সেই সমস্ত বিপ্লবীরা তারা তো পেনশন পেতেন না, তাদের ফ্যামিলি আছে, তারা কি করবে, কি খাবে, কোথায় থাকবে, তাদেরকে সেটেল করানো, তাদেরকে খাওয়ানো, তাদের সুস্থতা অসুস্থতা কি অবস্থা সেই যোগাযোগ, মানে সেই যোগাযোগগুলো করা, তাদের ছেলে মেয়েদের বিয়ে দেওয়া, তাদেরকে এডুকেশন দেওয়া, এই কাজগুলো ছিল মেইনলি বিজয় নাগ এবং জেঠিমা আর কি, মানে বিজয় জেঠুর যে ওয়াইফ তার কাজ। কেন লীলা রায় তো তখন নেই। তো লীলা রায়ের যে কাজ, একদিকে জয়শ্রীর কলম ধরেছেন সুনীল দাস, সুনীল দাস আর বিজয় জেঠু একই বাড়িতে থাকতেন, গোলাম মোহাম্মদ রোডের বাড়িতে।
যেটা সাউথ কলকাতার কালীঘাটে নিয়ারেস্ট। আবার গড়িয়ার দিকেও কানুনগো পার্কে একটা বাড়ি ছিল। ছিল, সেখানে লীলা রায় থাকতো। লীলা রায়ের পরবর্তীতে ওরা জয়শ্রী যে গোলাম মোহাম্মদ রোডে যে অফিস কাম বাড়ি, সেখানে একটা পোর্শনে জেঠু থাকতেন জেঠিমাকে নিয়ে, আর একটা পোর্শনে মহিলা সমিতির অ্যাক্টিভিটিস ছিল। সেখানে এই পুরো শ্রীসংঘের যত অ্যাক্টিভিটিস, যত বিপ্লবীরা তারা এই যে পূর্ববঙ্গ থেকে এপার বাংলায় এলেন, তারা কি খাচ্ছেন, তাদের খাওয়ার ব্যবস্থা আছে কিনা, কে অসুস্থ হচ্ছে, এই সমস্ত এন্টায়ার কাজ সামলাবার দায়িত্ব ছিল বিজয় নাগ আর জেঠিমার। তারা এই কাজই করতেন। এছাড়াও প্রাইস ইন্ডিয়া কোম্পানিতে উনি ছিলেন, চার্টার্ড ছিলেন উনি, কিন্তু তার চেয়েও তার ইম্পর্টেন্ট কাজ ছিল যে জয়শ্রীর এই কাজগুলো করা। এই কাজগুলো উনি সাকসেসফুলি করেছেন। এছাড়াও জয়শ্রীর যে পাবলিকেশনে সহযোগিতা করে, তো এই সময় এর একটা ভয়েস অফ নেতাজি হিসেবে কাজ করেছে। তো সেক্ষেত্রে এই পুরো বিষয়টা তো এদের লাইফস্টাইলটাই ছিল উৎসর্গীকৃত। আর এক্ষেত্রে আর একটা সোর্স যেটা সুনীল গুপ্তের পরবর্তী জেনারেশন, যেরকম আমরা লীলা রায়ের পরবর্তী জেনারেশনে বিজয় জেঠুদের পেলাম, সন্তোষ ভট্টাচার্য, দুলাল নন্দী, এই গ্রুপকে আমরা পেলাম। সুনীল গুপ্তের পরেও আমরা পাচ্ছি সুরজিৎ দাশগুপ্ত, তারপর হচ্ছে জগৎজিৎ দাশগুপ্ত। তো এদেরকে ভগবানজি এক একটি ছোট ছোট নাম দিতেন। সুনীল গুপ্তকে বলতেন সুকৃত, সুকৃতের নামও তো লেখা আছে। হ্যাঁ, সুকৃত খুবই স্নেহে, সুনীল মণিটি বলতেন, এরকম। তো এদের জেনারেশন থেকে এলো জেঠুরা, এরা তখন ইয়াং, এরা তখন তার বিভিন্ন অ্যাক্টিভিটিস, তার বিভিন্ন রকম জিনিসপত্র তারা নিয়ে যাচ্ছে, তারা চেষ্টা করছে তার রিকোয়ারমেন্ট ওয়াইজ জিনিস পৌঁছে দেওয়া। এই ক্ষেত্রে যেটা আমাদের শোনা, মানে 23শে জানুয়ারি আমি নন্দ জেঠু আমরা সবাই বসে আছি ঘরে, জেঠু বলছে তোদেরকে বললে তোরা বিশ্বাস করবি না বোধহয়, আমি প্রায় সেবার 15 দিন ফৈজাবাদে আছি। সুরজিৎ দাশগুপ্তের ডাক নাম হচ্ছে হাবু জেঠু। আচ্ছা। তো নন্দ জেঠুকে বলছে যে শোন নন্দ, 15 দিন আমরা আছি মামার সাথে, নোটস নেওয়া হচ্ছে, মাছ আসছে, সেই মাছ ধোয়া হচ্ছে, মাছের ঝোল হচ্ছে, ভাত খাওয়া হচ্ছে, কিন্তু স্বাভাবিক যে যার কাছে এসেছেন তাকে আপনি একবারও দেখতে পেলেন না। তো স্বভাবতই তার মনে একটা সংশয় যে মামা এত তার কথা বলে, অতএব সেই ব্যক্তিত্ব কি ব্যক্তিত্ব? জেঠুরা তখন খুব ইয়াং। তো জেঠু বললো যে মামা সেই সময় বাজারে গেছেন, এটা বোধহয় ছোটে দেওকালী মন্দির, ছোটে দেওকালী অযোধ্যার রাম জন্মভূমির খুব নিকটবর্তী ছোটে দেওকালী মন্দির। সেখানে দুপুর 11:30-12টা বাজে, কোনো ঝড় বৃষ্টি কিচ্ছু নেই। জেঠু বললেন হঠাৎ করে সামনে থেকে পদ্মা একেবারে সরে গেল। আর এই সুরজিৎ দাশগুপ্ত একটু বাই নেচার উনি খুব শান্ত স্বভাবের ছিলেন। বললেন আমি ভয়ে মাথাটা তুলতে পারছি না, আমি ভয়ে ঠক করে কাঁপছি যে কি হলো, কেন হলো। বলুন অদ্ভুত তার পার্সোনালিটি, আর ওনার বসাটা হচ্ছে এরকম, মানে যারা ওর বসা দেখেছে, হ্যাঁ একেবারে সুভাষচন্দ্রের যত বসা দেখবেন একটা মিলিটারি হাঁটু স্ট্রেট করে এরকম ক্রিম কালারের, চন্দন কালারের চাদর গায়ে, ধুতি, মাথার চুল আরো কম, আরো হালকা, গায়ের রং একেবারে পিঙ্কিশ পাউডারের মতো, ক্লিন শেভ। অন্য সময় কিছুটা দাড়িও ওনার বিভিন্ন সময়ে উনি রেখেছেন বাধ্য হয়ে। তো বললেন এখনো কি তোমার সংশয় আছে আমাকে নিয়ে? তুমি কি মনে করো আমি সেই ব্যক্তিত্ব? জেঠু বললেন যে অনেকক্ষণ বাদে আমি শ্বাস নিয়ে বললাম, ঘাড় নেড়ে আমি সম্মতি জানালাম। আমরা বললাম কিরম দেখলে? তো ওই 23শে জানুয়ারি সুনীল গুপ্তদের বাড়িতে একটা ওনার ছবি আছে, মিলিটারি পোজে এরকম বসে, মাথায় টুপি। বললেন একেবারে ওই ছবি এই ছবিতে কোনো ফারাক, বয়সের ফারাক, শুধু ফারাকটা বয়স। চেহারাটা একটু সকল থপথপে, আর গায়ের রং আরো আরো উজ্জ্বল, আর চোখ তাকানো যাবে না। এটা হচ্ছে জেঠুদের বক্তব্য। আর পায়ে হাত দিয়ে প্রণাম, হ্যাঁ ওরা তো প্রণাম করতো। আর যখন কেউ ফিরে যেত তখন ইমোশনালি, উনি ভীষণ ইমোশনাল পার্সোনালিটি। হ্যাঁ ভগবান এরকম দুটো হাত দিয়ে, যেরকম মানে দাদু দিদারা যেরকম বেরিয়ে গেলে তারা যেরকম দুঃখ করে কান্নাকাটি করে, উনি একবারে হাউ হাউ করে এরকম দুটো হাত চোখে দিয়ে কাঁদছেন যে আবার তোমাদের সাথে দেখা হবে কিনা, তোমরা চলে যাচ্ছ বাংলায় তোমাদের নিজের জায়গায়, আমি তো পড়ে আছি এখানে। তো ওরা প্রণাম করে পায়ের মোজা দুটো খুলে নিয়ে চলে আসে। মোজা দুটো এখন ওদের বাড়িতে
আছে, আর একটা বোধহয় নন ভেজিটেরিয়ান কাছে আছে। পা থেকে মোজাটা ওরা খুলে নিয়ে চলে এসেছে। আর আমরা শুনেছি যে অদ্ভুত চন্দনের গন্ধ, মানে ওই উনি যেখানটা থাকতেন একটা অদ্ভুত রকম একটা চন্দনের গন্ধ চারিদিকটা মোমো করতো, মানে একটা গন্ধ ওনার সাথে কাজ করতো, যাকে বলে আধ্যাত্মিক একটা সুগন্ধ সেটা ছড়িয়ে পড়তো। কেন ওনার তো জপ পুজো এগুলো তো বারবার উনি করতেন নিজের মতো, তার তো একটা এফেক্ট আছে। বুঝতে পেরেছি। ওনার যে খাবারটা আগে যেত, উনি সেই খাবারটা আগে নিচে খেতেন না, ওনার এটি আগে উৎসর্গ করতেন। হ্যাঁ, করবার পর সেই খাবারের কিছুটা অংশ উনি রেখে বাকিটা প্রসাদী অংশ বাইরে পাঠিয়ে দিতেন, তারপর ভক্ত। শেষ যেটা ইন্দ্রাশিস আপনাকে জিজ্ঞেস করবো, দেখুন এখন সময় পাল্টেছে, রাজনৈতিক বাতাবরণ পাল্টেছে, সোশিও পলিটিক্স যাকে বলা হয়, জিও পলিটিক্যাল সিনারিও তা বদলেছে, মানে আগের যেরকম অক্ষশক্তি মিত্র শক্তি সেই সিচুয়েশন নেই, কিন্তু তারপরও কোথায় আটকাচ্ছে সত্যটা সবার সামনে ছড়িয়ে দিতে? দেখুন, এটা কিন্তু ঠিক সত্য মিথ্যা ওরকম ব্যাপার নয়। একদল প্রচার করেন, তারা ভাবেন যে আমরাই এটা এনেছি, আমরাই এই সত্যটা এনেছি, আমরাই না শুরু না, আমরা বলতে কোনো ব্যক্তি বিশেষে নয়। বুঝতে পেরেছি। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, নেহেরুও জানতেন ওনার অ্যাক্টিভিটিস সম্পর্কে, সেই জন্যই অতুল সেনকে রিপ্লাই করেছে। ওনার অ্যাক্টিভিটিস সম্পর্কে মিসেস গান্ধী খুব ভালো জানতেন, সেই জন্যই ইন্দিরা গান্ধী প্রেসারে হোক, পপুলারিটি গেইন করতে হোক, এনকোয়ারি কমিশন তৈরি করেছে। কিন্তু অল্টারনেটলি কি করেছে? সমগ্র পলিটিক্যাল ক্যারিয়ারটাকে নষ্ট করে দিয়েছে, তাই না? অতএব ইটস তো এজেন্ডা কি মেন স্রোত থেকে সরিয়ে দাও, এটা তো সমগ্র ক্ষেত্রে করেছেন উনি। কারণ সমগ্র তো আরো তৎকালীন সময় যথেষ্ট পপুলার ব্যক্তিত্ব ছিলেন, অধ্যাপক ছিলেন, যথেষ্ট বাগ্মী ছিলেন, এবং এই সমগ্র একদিন ইন্দিরা গান্ধীকে জেল কাটিয়েছিল এমার্জেন্সির সময়, যার জন্য ইন্দিরা গান্ধী এমার্জেন্সিতে এসে অটল বিহারী বাজপেয়ীর সাথে 2 বছর সমগ্রকে আটক করে রেখে দিয়েছিল। এরা পরবর্তীতে জনতা পার্টিতে জয়েন করে। অতএব এই জনতা পার্টিতে জয়েন করে এরা কিভাবে আত্মপ্রকাশ করবে, এইটির ক্ষেত্রে গভর্নমেন্টের একটা গভর্নমেন্ট অডিট ছিল তো। অতএব ইন্দিরা গান্ধী এই বিষয়ে খুব ভালো জানতো। একই জিনিস হচ্ছে বাজপেয়ীর সরকার। বাজপেয়ীও এই নেতাজি ইস্যুতে এমন কিছু করেনি যেটা বাজপেয়ী সরকারকে সমস্যায় পড়তে। তাইওয়ান যাওয়া নিয়েও তো একই প্রবলেম হয়েছে। তাইওয়ান যাওয়া নিয়ে সরকার ডিপ্লোমেসি করছিল, এই সময় অনুজদা একটা চিঠি করেন তাইওয়ান গভর্নমেন্টকে, ওখানে তো রিপ্লাই, সেখানে ডাইরেক্টলি রিপ্লাই আসে এবং সেই রিপ্লাইটাও ফরওয়ার্ড করে দেয় জাস্টিস মনোজ মুখার্জিকে। সেক্ষেত্রে টাইপে যাওয়াটা সুগম হয়। অতএব অটল বিহারী বাজপেয়ীর মতো লোকও এই ইস্যুটা ঘাটতে চায়। আজকে যেখানে রামকথা ভবন মিউজিয়াম তৈরি হয়ে গেছে, যেখানে অযোধ্যায় আমূল পরিবর্তন হয়ে গেছে, যেখানে ভগবানজি যে জায়গায় থেকেছেন সেই জায়গায় অ্যাকোয়ার করেছে শৃঙ্গেরি শঙ্করাচার্য, সুন্দরগড় বলে জায়গা, সেইখানে যে ভগবানজি ডকুমেন্টস এখন যারা রাম মন্দিরের ট্রাস্টি চম্পত রায় তাদের হাতে সেই ডকুমেন্টস এভিডেন্স, তারা তো মধ্যপ্রদেশ সরকারের, উত্তরপ্রদেশ সরকারের অত্যন্ত নিকটজন বলে পরিচিত। অখিলেশ মুলায়ম সিং সরকার একইভাবে মানে পলিটিক্যালি একটা কি বলবো, যা ইন্দিরা গান্ধী করেছে ওরা একই রাস্তায় তো হেঁটেছে, কারণ পলিটিক্যাল লোকেদের এজেন্ডা সেম তো। জাস্টিস সহায় কমিশন করেছে, সহায় কমিশন কি জন্য করেছে? পাবলিক বলছে কোনো কমিশন, যাতে আমাদের দিকে না করে, তো অখিলেশ গভর্নমেন্ট তো তাই করেছে। অর্থাৎ আপনি বলবেন অখিলেশের সরকার এটা জানতো না? আজকে যখন অখিলেশের সরকার বদলে যখন যোগীর সরকার এসে রাম মন্দির, রাম ভগবানজি যে যে জায়গায় থেকেছেন সেগুলো রাম মন্দিরের ঢিল ছোড়া দূরত্ব, কেন এত জায়গা থাকতে তিনি ওইখানে ছিলেন? এবং এই রাম মন্দির ইস্যুটা খুব ভালো করে যদি আপনি দেখেন, উনি যে বাড়িতে ছিলেন শক্তি সিং এর বাবা হচ্ছেন গুরুবচন সিং, তার বাবা হচ্ছে গুরু দত্ত সিং। গুরুবচন সিং এর যে সাক্ষ্য জাস্টিস মনোজ মুখার্জি কমিশনে আছে, সেখানে যখন জাস্টিস মনোজ মুখার্জি বলছেন যে ভগবানজি সম্পর্কে আপনি জানতেন, বলেন আমি তো জিজ্ঞাসা করেছিলাম সন্ন্যাসী, এত জায়গা থাকতে আপনি রাম ভবনে এলেন কেন? আমরা তো জানতাম মিশ্রা পরিবার ওকে বলেছিল কি ইনি আমার শ্বশুর মশাইয়ের পূর্বাশ্রমের এক আত্মীয়, আমার শ্বশুর মশাইয়ের আপন ভাই যিনি রামায়িতী সন্ন্যাসী হয়ে গেছেন, তিনি ফিরে এসেছেন, তো সন্ন্যাসী নিজের বাড়ি থাকে না, তাই আমরা আপনার বাড়িটা চাইছি। এবং
মিসেস মিশ্রা, তিনি বর্ন অ্যান্ড ব্রট অফ বেঙ্গল, তিনি কলকাতার সিটি কলেজের ছাত্রী ছিলেন, বিদ্যাসাগর কলেজে উনি পড়েছেন, উনি খুব ভালো বাংলা জানেন, উনি খুব ভালো বাঙালি রান্না করতে পারতেন, বাংলা বলতে পারতেন। অতএব উনি আমাদেরকে নিজে বলেছেন সন্ন্যাসী সম্পর্কে তো আমরা অনেক পরে জেনেছি যে এই ব্যক্তিত্ব সেই ব্যক্তিত্ব, আমরা জানতাম উনি স্পিরিচুয়ালি খুব বিশেষ ব্যক্তিত্ব। এই মিশ্রা পরিবার তো প্রথম ওকে নিয়ে যায় এবং রামভবনে থাকার ব্যবস্থা করে, শক্তি সিং এর ঠাকুরদাদাকে বলে। শক্তি সিং এর বাবা যখন সন্ন্যাসীকে বলেন স্বামীজি আমার এখানে এলেন কেন, কি স্পেশাল আছে এই বাড়িতে? বললেন তোমার বাবা তো রায়বেলির লোক। বললেন হ্যাঁ, তিনি রায়বেলির জমিদার বাড়ির লোক। বললেন আর কি করেছেন? ওর ঠাকুরদাদা মানে শক্তি সিং এর ঠাকুরদাদা অযোধ্যার ম্যাজিস্ট্রেট ছিল। রামলালা যখন প্রকট হয় তিনি প্রথম অর্ডার করেন রামলালার পূজা অর্চনা এবং উনি রিজাইন করে 144 করেন। এই রাম মন্দির ইস্যুর যে গোড়াপত্তন কে করেছে? উনি যে যে জায়গাগুলোই থেকেছেন প্রত্যেকটা থেকে রাম মন্দিরের দূরত্ব সেই বাড়ির ছাদে দাঁড়ালে রাম মন্দির দেখা যায়। উনি শিবালয়ে যে জায়গা ছিলেন সেটি এখন শৃঙ্গেরি শঙ্করাচার্য অ্যাকোয়ার করেছে এই কিছুদিন, 7 দিন আগে। আপনি ইন্টারনেটে সার্চ করুন, এই প্রপার্টিটা নিয়ে সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল। এটি কাশী মহারাজার প্রপার্টি, কাশী নরেশের প্রপার্টি। এই প্রপার্টিটায় উনি থেকেছেন শিব মন্দিরে। ভগবানজির যে জিনিসগুলো যেগুলো রামকথা ভবন মিউজিয়াম তৈরি হয়েছিল সেইগুলো রামকথা ভবন মিউজিয়াম থেকে চলে এসেছে রাম মন্দির ট্রাস্টের হাতে, চম্পত রায়দের হাতে। তার মানে নিশ্চয়ই রাম মন্দিরের সাথে তো ভগবানজি ইস্যুর একটা কোনো কানেকশন আছে, তাই না? ছোটে দেওকালী মন্দির অ্যাকোয়ার করেছে শ্রী শ্রী রবিশঙ্করজি, আর্ট অফ লিভিং এর যিনি যোগা রবিশঙ্করজি। ছোট দেওকালী মন্দির এখন ওনার হাতে, উনি এখন ওখানকার ট্রাস্টি। তো আপনি বলবেন এটা কেউ জানে না? আপনি অযোধ্যায় যান, গলিতে অলিতে গলিতে জিজ্ঞাসা করেন সন্ন্যাসী কোথায় ছিলেন, বললেন সুভাষ চন্দ্র বোস, চলিয়ে আপকো দিখা রহে হাম কাহা পে থে। একমাত্র আমার দেখা লখনৌ হাতা ছাড়া সব জায়গায় মোটামুটি গভর্নমেন্টের হাত পড়ে গেছে। লখনৌ হাতাটা শুধুমাত্র এখনো রেনোভেট হয়নি, আর সব জায়গায় রেনোভেশন হয়েছে। কে করেছে? সরকার করেছে। যোগীর সরকার জানে না তারা অনামি বেনামি সন্ন্যাসীর জিনিস এত খরচা করে সাজিয়ে গজিয়ে সুন্দর করে রেখে দিয়েছে? স্ট্রেঞ্জ। অনেক কিছু শুনলাম আমরা, অনেক তথ্য শুনলাম, অনেক বর্ণনা বিশ্লেষণ শুনলাম। হয়তো আগামী দিনে আবার ইন্দ্রাশিস বাবুকে আমরা পাবো। আজকের মতো এখানেই শেষ করছি। আপনাকে অনেক ধন্যবাদ, নমস্কার। আর আপনাদেরও অনেক নমস্কার। যদি কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই আমাদের সেই প্রশ্ন করবেন, এবং যদি মনের মধ্যে কোনো সাজেশন থাকে সেটাও আমাদের কাছে বলবেন। আমরা চেষ্টা করব নানান বিষয় নিয়ে অজানা অচেনা যে রিডিং বিটুইন দ্য লাইন্স আছে সেগুলো আপনাদের দরবারে প্রকাশ করানোর। ধন্যবাদ।